আকাশের উচ্চতায় উড়তে থাকা লোহার বিশাল পাখিদের জন্য আজকের দিনটি এক ভয়াবহ দুঃস্বপ্ন হতে চলেছিল, যার কল্পনা কেউ স্বপ্নেও করেনি। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে যখন সন্ধ্যার আলো ঝলমল করে উঠছিল, তখনই হঠাৎ পুরো টার্মিনালের হৃৎস্পন্দন যেন থেমে গেল। প্রতিটি স্ক্রিনে লাল রঙের ভীতিকর অক্ষরগুলো উজ্জ্বল হয়ে উঠল এবং সিস্টেম লকড বার্তা ছড়িয়ে পড়ল। একটি অজ্ঞাত ও রহস্যময় হ্যাকার গোষ্ঠী বিমানবন্দরের পুরো ডিজিটাল ব্যবস্থা নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। ডার্ক ওয়েবের এই অপরাধীরা কোটি কোটি টাকার মুক্তিপণ দাবি করছিল, কিন্তু আসল বিপদ টাকার ছিল না। আসল বিপদ ছিল সেই হাজার হাজার প্রাণের, যারা এই মুহূর্তে আকাশে ঝুলেছিল। রাডার স্ক্রিন ফাঁকা হয়ে গিয়েছিল এবং কন্ট্রোল টাওয়ারের সাথে পাইলটদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আকাশে উড়তে থাকা বিমানগুলো এখন অন্ধের মতো উড়ছিল এবং তাদের কাছে জ্বালানিও শেষ হওয়ার মুখে ছিল। বড় বড় সাইবার বিশেষজ্ঞ এবং সরকারি নিরাপত্তা কর্মকর্তারা অসহায় হয়ে দাঁড়িয়েছিলেন, কারণ এই ভাইরাস প্রতি মুহূর্তে নিজের কোড পরিবর্তন করছিল। বিমানবন্দরের এই চাকচিক্য থেকে দূরে কাছের একটি পুরনো ভাঙাড়ির দোকানে 12 বছরের একটি ছেলে থাকত, যার নাম ছিল নিখিল। নিখিল ছিল একজন অনাথ, যার মাথার উপর ছাদ ছিল না এবং দুবেলা খাবারেরও অভাব ছিল। সে সারাদিন আবর্জনা স্তূপ থেকে পুরনো কম্পিউটারের যন্ত্রাংশ, মাদারবোর্ড এবং তার সংগ্রহ করত। সমাজের চোখে সে ছিল কেবল এক ময়লা কুড়ানো শিশু, যাকে মানুষ ঘৃণার নজরে দেখত। কিন্তু নিখিলের ছেঁড়া পোশাকের আড়ালে একটি অসাধারণ মেধাবী মস্তিষ্ক লুকিয়েছিল। সে আবর্জনা থেকে পাওয়া পুরনো যন্ত্রাংশ জুড়ে নিজের একটি কাজ চালানোর মতো কম্পিউটার বানিয়েছিল। সে স্কুলে কখনো যায়নি, কিন্তু ইন্টারনেটের খোলা পাতা থেকে সে সেই সব কিছু শিখে নিয়েছিল যা মানুষ বড় বড় ডিগ্রির পরেও বুঝতে পারে না। কোডিং তার কাছে কোনো ভাষা ছিল না, বরং এটি একটি সঙ্গীতের মতো ছিল, যাকে সে নিজের আঙুলের ডগায় নাচাত। সেদিন সন্ধ্যায় সে যখন কাছের একটি দোকানের বাইরে দাঁড়িয়ে টিভিতে বিমানবন্দরের সংকটের খবর দেখছিল, তার চোখ স্ক্রিনে ভেসে ওঠা একটি ছোট এরর কোডের উপর আটকে গেল, যা নিউজ অ্যাঙ্কারের পেছনের স্ক্রিনে ঝলকাচ্ছিল। নিখিলের কপালে ঘাম জমে গেল। তার মনে পড়ল যে কয়েক সপ্তাহ আগে সে একটি বড় আইটি কোম্পানির আবর্জনার মধ্যে একটি পুরনো ও ক্ষতিগ্রস্ত হার্ড ড্রাইভ পেয়েছিল। যখন সে সেটি মেরামত করে খুলেছিল, তখন তাতে সে একটি অদ্ভুত এনক্রিপশন প্যাটার্ন নিউরন দেখেছিল, যা সাধারণ পৃথিবীর জন্য অর্থহীন ছিল। এটি হুবহু সেই প্যাটার্ন ছিল যা এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় বিমানবন্দরের সিস্টেমকে গ্রাস করছিল। নিখিল সাথে সাথেই বুঝতে পারল যে সেই একমাত্র ব্যক্তি যার কাছে এই তালার চাবি থাকতে পারে। সে জানত যে যদি সে কিছু না করে, তবে কয়েক মিনিটের মধ্যেই আকাশ থেকে আগুনের গোলা বর্ষণ শুরু হয়ে যাবে। নিখিল নিজের পুরনো হার্ড ড্রাইভ এবং নিজের ভাঙা ল্যাপটপ নিয়ে পাগলের মতো বিমানবন্দরের দিকে দৌড়াল। তার খালি পা রাস্তার পাথরের সাথে ধাক্কা খাচ্ছিল, কিন্তু তার কোনো ব্যথার অনুভূতি ছিল না। যখন সে বিমানবন্দরের প্রধান প্রবেশদ্বারে পৌঁছল, তখন সেখানে চরম বিশৃঙ্খলা চলছিল। সে নিরাপত্তা রক্ষীদের কাছে মিনতি করল যে সে সাহায্য করতে পারে, কিন্তু তার ময়লা মুখ আর ছেঁড়া পোশাক দেখে গার্ডরা তাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। এই ভিখারি, ভাগ এখান থেকে, এখানে দেশের নিরাপত্তার ব্যাপার, আর তুই তোর আজে বাজে কথা নিয়ে চলে এসেছিস, একজন গার্ড তাকে ধমক দিয়ে বলল। নিখিলের চোখে জল ছিল, কিন্তু তার সংকল্প ছিল ইস্পাতের মতো দৃঢ়। সে জানত সময় শেষ হয়ে আসছে এবং তার একটি ছোট চেষ্টা হাজার হাজার পরিবারের প্রদীপ নিভে যাওয়া থেকে বাঁচাতে পারে। বিমানবন্দরের ভেতরের দৃশ্য কোনো যুদ্ধক্ষেত্রের চেয়ে কম ছিল না। এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল কক্ষে নিস্তব্ধতা বিরাজ করছিল, যা কেবল কম্পিউটারের বিপ শব্দ আর কর্মকর্তাদের আতঙ্কিত ফিসফিসানিতে ভেঙে যাচ্ছিল। সবচেয়ে অভিজ্ঞ সাইবার বিশেষজ্ঞরা হার মেনে নিয়েছিলেন। তারা যে ফায়ারওয়াল ভাঙার চেষ্টা করছিলেন, সেটি প্রতি সেকেন্ডে নিজের রূপ পাল্টাচ্ছিল। বাইরে টার্মিনালে হাজার হাজার মানুষ নিজেদের প্রাণের ভিক্ষা চাচ্ছিল, আর আকাশে থাকা বিমানের পাইলটরা চিৎকার করে দিক নির্দেশনা চাইছিলেন। নিরাপত্তা প্রধান রণবীর সিং শেখাওয়াতের কপালে ঘামের বিন্দু চিকচিক করছিল। তারা জানতেন যে যদি আগামী 10 মিনিটের মধ্যে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার না হয়, তবে জ্বালানির অভাবে দুটি বড় বিমান নিজেদের মধ্যে ধাক্কা খেতে পারে অথবা মাটিতে আছড়ে পড়তে পারে। তার পুরো ক্যারিয়ারের সম্মান আজ বাজি ছিল, কিন্তু তার চেয়েও বড় কথা ছিল হাজার হাজার নিষ্পাপ মানুষের জীবন। তখনই রণবীরের নজর বাইরে প্রধান দ্বারে হতে থাকা হট্টগোলের উপর পড়ল। তিনি দেখলেন যে নিরাপত্তারক্ষীরা একটি ছোট ছেলেকে নিষ্ঠুরভাবে বাইরে বের করে দিচ্ছে, যে চিৎকার করে কিছু বলতে চাইছিল। নিখিল তার ছেঁড়া জামার পকেট থেকে সেই পুরনো হার্ড ড্রাইভ বের করে বাতাসে দোলাচ্ছিল। রণবীর, যিনি তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন, সেই ছেলের চোখে একটি অদ্ভুত আত্মবিশ্বাস আর জেদ দেখতে পেলেন।
তিনি গার্ডদের থামার ইশারা করলেন এবং নিজে হেঁটে সেই ছেলেটির কাছে গেলেন। তুমি এখানে কি করছো খোকা? এটা তোমার খেলার জায়গা নয়, রণবীর গম্ভীর গলায় বললেন। নিখিল ভয় না পেয়ে তার চোখের দিকে তাকালো এবং নিজের ভাঙা ল্যাপটপ খুলে দেখালো। স্যার, আপনারা যে ভাইরাসের সাথে লড়াই করছেন তা কোনো সাধারণ কোড নয়, এটি শেল শকের একটি পুরনো এবং পরিবর্তিত সংস্করণ। এটি তৈরি করা কোম্পানি বহু বছর আগেই এটি ডাম্প করে দিয়েছিল, কারণ এটি অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। আমার কাছে এর মাস্টার কি আছে, কারণ আমি এটি সেই আবর্জনায় পেয়েছিলাম যেখানে এই কোম্পানির ডাটা ফেলা হয়েছিল। আমাকে শুধু একটা সুযোগ দিন, আমি একে ভেতর থেকে খতম করতে পারবো। নিখিলের গলায় যে দৃঢ়তা ছিল তা রণবীরকে ভাবতে বাধ্য করল। সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য বড় বিশেষজ্ঞরা নিখিলকে নিয়ে মশকরা করতে শুরু করলেন। শেখ হাওয়াজ সাহেব, আপনি এই রাস্তার বাচ্চার কথায় বিশ্বাস করছেন? আমাদের কাছে বিশ্বের সবচেয়ে দামি সফটওয়্যার আছে, আর সেগুলো কাজ করছে না। সেখানে এই বাচ্চা কি করবে? কিন্তু রণবীর জানতেন যে যখন সোজা আঙুলে ঘি না ওঠে তখন আঙুল বাঁকাতে হয়। সময় বালির মতো হাত থেকে ফসকে যাচ্ছিল। তিনি একটি বড় সিদ্ধান্ত নিলেন, যা তার পুরো ভবিষ্যৎ শেষ করে দিতে পারত। ওকে ভেতরে নিয়ে চলো, তিনি আদেশ দিলেন। পুরো টিম অবাক হয়ে গেল। নিখিলকে সেই শীতল এবং হাইটেক সার্ভার রুমে নিয়ে যাওয়া হলো, যেখানে তার ধুলোমাখা চুটি জুতো দামি কার্পেটের উপর দাগ ফেলে দিচ্ছিল। বিশেষজ্ঞদের ঘৃণাভরা দৃষ্টির মাঝেই নিখিল নিজের পুরনো তার এবং সেই ক্ষয়ে যাওয়া হার্ড ড্রাইভকে দেশের সবচেয়ে সুরক্ষিত সার্ভারের সাথে যুক্ত করতে শুরু করল। তার হাত কাঁপছিল না, বরং একজন অভিজ্ঞ সার্জেনের মতো চলছিল। যেমনই সে কিবোর্ডে নিজের আঙুল চালালো, স্ক্রিনে কোডিংয়ের এমন এক ঢেউ বয়ে গেল যা দেখে বড় বড় ইঞ্জিনিয়ারদের জ্ঞান হারানোর দশা হলো। সে স্ট্রিট কোডিং ব্যবহার করছিল, এমন এক প্রযুক্তি যা বইয়ে নয় বরং আবর্জনা আর সংগ্রামের মাঝে শেখা যায়। সার্ভার রুমের সেই ঠান্ডা বাতাসেও নিখিলের কপালে ঘামের বিন্দু চিকচিক করছিল। তার সামনে থাকা বিশাল মনিটরগুলোতে তথ্যের এমন বন্যা বয়ে যাচ্ছিল যা দেখে যে কেউ পাগল হয়ে যাবে, কিন্তু নিখিলের কাছে এটি ছিল এক অতি পরিচিত ধাঁধা। সে নিজের ভাঙা ল্যাপটপকে মূল কনসোলের সাথে যুক্ত করল এবং সেই পুরনো হার্ড ড্রাইভটি সক্রিয় করল। যেমনই সে কমান্ড প্রম্পটে নিজের আঙুল চালালো, স্ক্রিনে নীল আলো ঝলমল করে উঠল। বিশেষজ্ঞরা ফিসফিস করে বললেন, এই ছেলেটা পাগল, ও সিস্টেম ক্র্যাশ করে দেবে। কিন্তু রণবীর নিজের হাত তুলে তাদের চুপ করিয়ে দিলেন। তার দৃষ্টি সেই ঘড়ির ওপর আটকে ছিল, যা নির্দয়ভাবে এগিয়ে যাচ্ছিল। ওপর আকাশে ফ্লাইট নম্বর AI 402 এর জ্বালানি প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং পাইলটের আতঙ্কিত কণ্ঠ রেডিওতে প্রতিধ্বনিত হচ্ছিল। আমাদের দিক নির্দেশনা দিন, আমরা দেখতে পাচ্ছি না, কেউ কি আমাদের শুনতে পাচ্ছেন? নিখিল নিজের চোখ বন্ধ করল এবং সেই পুরনো কোডটি মনে করার চেষ্টা করল যা সে আবর্জনায় পাওয়া ড্রাইভে দেখেছিল। সে অনুভব করল যে হ্যাকাররা একটি লুপ তৈরি করেছে যা নিরাপত্তা ব্যবস্থাকেই নিজের ঢাল বানাচ্ছিল। সে ঠিক করল যে সে সামনে থেকে হামলা করবে না, বরং একটি পেছনের দরজা ব্যাকডোর ব্যবহার করবে। সে নিজের তৈরি এমন একটি স্ক্রিপ্ট রান করল যা কোনো মানক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ ছিল না। হঠাৎ হ্যাকাররা বুঝতে পারল যে কেউ তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। স্ক্রিনে একটি ডরাবনা মুখ ভেসে উঠল এবং নিখিলের সিস্টেম ফ্রিজ হতে শুরু করল। হ্যাকাররা তাকে থামানোর জন্য একটি নতুন ম্যালওয়্যার পাঠালো যা তার পুরনো ল্যাপটপকে উত্তপ্ত করে দিল। ল্যাপটপ থেকে ধোঁয়া বের হতে শুরু করল, কিন্তু নিখিল পিছিয়ে গেল না। সে নিজের জামার একটি অংশ ছিঁড়ে ল্যাপটপের নিচে রাখল এবং টাইপ করা চালিয়ে গেল। ওরা আমাকে ব্লক করার চেষ্টা করছে স্যার, নিখিল হাঁপাতে হাঁপাতে বলল। কিন্তু ওরা ভুলে গেছে যে ওরা এই ভাইরাস যেখান থেকে চুরি করেছিল তার আসল চাবি আমার কাছে আছে। ওরা যে তালাটা পাল্টাচ্ছে, আমি সেই তালার ভিত্তিটাই উপড়ে ফেলছি। কক্ষটিতে উপস্থিত বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এখন নিখিলের কাজ করার ধরন দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন। সে কোনো বইয়ের ভাষায় কথা বলছিল না, সে কোডদের সাথে কথা বলছিল। সে এমন একটি মিরর অ্যাট্যাক শুরু করল যা হ্যাকারদের কোডকেই তাদের বিরুদ্ধে ঘুরিয়ে দিল। স্ক্রিনে দ্রুত নম্বর বদলাতে লাগল এবং লাল সতর্ক সংকেতের আলোগুলো ধীরে ধীরে হলুদ হতে লাগল। তখনই এটিসির একজন কর্মকর্তা চিৎকার করে বললেন, যোগাযোগ পুনরুদ্ধার হচ্ছে, আমি রাডারে একটি সিগন্যাল দেখতে পাচ্ছি। পুরো ঘরে একটি আশার ঢেউ বয়ে গেল, কিন্তু বিপদ এখনও কাটেনি। হ্যাকাররা একটি শেষ এবং মারাত্মক আঘাত করল যাতে পুরো বিমানবন্দরের বিদ্যুৎ চলে গেল। ব্যাকআপ জেনারেটর শুরু হতে কয়েক সেকেন্ড সময় লাগার কথা ছিল এবং সেই কয়েক সেকেন্ডে সিস্টেম পুরোপুরি ডিলিট হয়ে যেতে পারত। নিখিল জানত যে যদি বিদ্যুৎ চলে যায় তবে তার পরিশ্রম বৃথা যাবে। সে নিজের ল্যাপটপের ব্যাটারির শেষ অংশটুকু ব্যবহার করে একটি ডেটা প্যাকেট পাঠালো যা সরাসরি সেই বিমানের নেভিগেশন সিস্টেমের সাথে যুক্ত হলো, যার সবচেয়ে বেশি বিপদ ছিল।
তার আঙুলগুলো কিবোর্ডের উপর এমনভাবে নাচছিল যেন সে কোনো জাদুকরী যন্ত্র বাজাচ্ছে। অন্ধকারে ডুবে থাকা সেই সার্ভার রুমটি কোনো গভীর ও শান্ত গুহার মতো লাগছিল, যেখানে কেবল নিঃশ্বাসের দ্রুত শব্দ শোনা যাচ্ছিল। নিখিলের পুরনো ল্যাপটপের স্ক্রিন থেকে নির্গত হালকা নীল আলো তার ঘামে ভেজা মুখে পড়ছিল। তার আঙুলগুলো থামছিল না। যদিও সে কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু তার কিবোর্ডের প্রতিটি বোতামের অবস্থান জানা ছিল। সে এমন একটি ব্রিজ তৈরি করছিল যা বিমানবন্দরের মূল সিস্টেম ছাড়াই বিমানগুলোকে তথ্য পাঠাতে পারে। তখনই হঠাৎ ব্যাকআপ জেনারেটর গর্জে ওঠার শব্দ হলো এবং পুরো ঘরে দুধের মতো সাদা আলো ছড়িয়ে পড়ল। সিস্টেম আবার জীবিত হয়ে উঠল, কিন্তু হ্যাকারদের ভাইরাস এখন আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। ওরা বুঝতে পেরেছিল যে কেউ ওদের সাম্রাজ্যের শিকড় কাটছে। নিখিল চিৎকার করে বলল, স্যার, এখন আমি রাস্তা খুলে দিয়েছি, শুধু শেষ কমান্ড দিতে হবে। রণবীর শেখাওয়াত সাথে সাথে মূল কন্ট্রোলারকে ইশারা করলেন। যেমনই নিখিল এন্টার বাটন টিপল, মূল রাডার স্ক্রিনে ডজন ডজন ছোট সবুজ বিন্দু জ্বলজ্বল করতে লাগল। এটিসি কক্ষে এমন এক নীরবতা নেমে এলো যেন সবাই দম বন্ধ করে আছে। তারপর রেডিও স্পিকার থেকে একটি আওয়াজ ভেসে এলো, যা কোনো স্বর্গীয় সঙ্গীতের মতো লাগছিল। কন্ট্রোল টাওয়ার, আমি ফ্লাইট AI-402 এর ক্যাপ্টেন সামির বলছি। আমরা আপনাদের সিগন্যাল পেয়ে গিয়েছি। ন্যাভিগেশন সিস্টেম কাজ করছে। আমরা নিরাপদ অবতরণের জন্য প্রস্তুত। একে একে সব বিমানের পাইলটদের কণ্ঠস্বর ভেসে আসতে লাগল। কক্ষে উপস্থিত কর্মকর্তাদের চোখে আনন্দের জল ছিল। মানুষ একে অপরকে জড়িয়ে ধরছিল, হাততালি দিচ্ছিল। যে ধ্বংসলীলার ভয়ে দেশ কাঁপছিল, তা 12 বছরের একটি ছেলে রুখে দিয়েছিল। রণবীর স্বস্তির দীর্ঘশ্বাস ফেললেন এবং নিখিলের কাঁধে হাত রাখলেন, কিন্তু তিনি দেখলেন যে নিখিল এখনও শান্ত হয়ে বসে নেই। সে এখনও কিছু টাইপ করছিল। তার চোখ স্ক্রিনে দ্রুত ছুটে থাকা কোডগুলোকে স্ক্যান করছিল। সব ঠিক হয়ে গিয়েছে বাবা, তুমি করে দেখিয়েছ, রণবীর গর্বের সাথে বললেন। কিন্তু নিখিল মাথা নাড়াল। না স্যার, কাজ এখনও অসম্পূর্ণ। এই লোকগুলো শুধু টাকার লোভী নয়, এরা আবার হামলা করবে। ওরা নিজেদের কোডের মধ্যে একটি ট্র্যাকার ছেড়েছিল, যাতে দেখতে পারে ওদের কে থামালো। কিন্তু আমি সেই ট্র্যাকারটিকে উল্টে দিয়েছি। আমি ওদের আসল ঠিকানার পিছু নিচ্ছি। ওরা এই মুহূর্তে কোথাও খুব দূরে নয়, বরং এই শহরেরই একটি পুরনো গুদামে লুকিয়ে আছে। রণবীরের চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি কখনো ভাবেননি যে এই বাচ্চাটি শুধু সিস্টেমই বাঁচাবে না, বরং অপরাধীদের কাছে পৌঁছানোর রাস্তাও দেখিয়ে দেবে। নিখিল স্ক্রিনে একটি ম্যাপ খুলল এবং একটি লাল বিন্দুর দিকে ইশারা করল, যা দ্রুত জ্বলজ্বল করছিল। রণবীর সিং শেখাওয়াত এক মুহূর্ত দেরি করলেন না। তিনি সাথে সাথে নিজের ওয়্যারলেস সেটে পুলিশ কমিশনার এবং স্পেশাল টাস্ক ফোর্সকে অবহিত করলেন। নিখিলের দেওয়া নির্ভুল স্থানাঙ্ক শহরের বাইরের এলাকায় অবস্থিত একটি পরিত্যক্ত শিল্প গুদামের দিকে নির্দেশ করছিল। সব ইউনিট ওই লোকেশন ঘিরে ফেলো, ওদের আমাদের জীবিত চাই, রণবীর গর্জে উঠে আদেশ দিলেন। এটিসি কক্ষ এখন একটি যুদ্ধের কন্ট্রোল রুমে পরিণত হয়েছিল। একদিকে বিমানগুলো নিরাপদ অবতরণ করানো হচ্ছিল, আর অন্যদিকে দেশের সবচেয়ে বড় সাইবার অপরাধীদের ঘোড়ার জাল বোনা হচ্ছিল। নিখিলের আঙুলগুলো তখনও কিবোর্ডের ওপর খেলছিল। সে হ্যাকারদের সার্ভারে ঢুকে পড়েছিল এবং তাদের ওয়েবক্যাম ও মাইক গোপনে সক্রিয় করে দিয়েছিল। স্ক্রিনে হঠাৎ ঝাপসা ছবি ভেসে উঠল। একটি অন্ধকার ঘরে 3 জন লোক বসেছিল, যাদের সামনে ডজন ডজন হাই এন্ড কম্পিউটার লাগানো ছিল। তারা আতঙ্কিত ছিল। কেউ আমাদের সিস্টেমে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি করো, সব ডাটা ডিলিট করো আর এখান থেকে বের হও, তাদের মধ্যে একজন চিৎকার করল। তারা বুঝতে পেরেছিল যে তাদের খেলা শেষ হতে চলেছে, কিন্তু নিখিল তাদের থেকে 2 কদম এগিয়ে ছিল। সে তাদের ডিলিট কমান্ড ব্লক করে দিল এবং তাদের সব তথ্যের একটি সুরক্ষিত কপি বিমানবন্দরের মূল সার্ভারে তৈরি করতে শুরু করল। এটি কেবল একটি প্রতিরক্ষা ছিল না, এটি ছিল একটি পূর্ণ আক্রমণ। আবর্জনা থেকে উঠে আসা একটি শিশু আজ সেই সব শ্বেতশুভ্রা অপরাধীদের শিকড় খুঁড়ছিল, যারা প্রযুক্তিকে নিজেদের সম্পত্তি মনে করেছিল। বিমানবন্দর থেকে 10 মাইল দূরে পুলিশের গাড়িগুলো সাইরেন না বাজিয়ে সেই গুদামের দিকে এগোচ্ছিল। অন্ধকারে কমান্ডোরা নিজেদের পজিশন নিচ্ছিলেন। ভেতরে বসে অপরাধীরা পাগলের মতো নিজেদের কিবোর্ড পিটাচ্ছিল, কিন্তু নিখিল তাদের পুরো নেটওয়ার্ককে লুপে ফেলে দিয়েছিল। তারা যাই টাইপ করছিল তাই ফিরে তাদের স্ক্রিনে ডালি হয়ে ফুটে উঠছিল। নিখিলের মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল। সে ঘুরে রণবীরের দিকে তাকালো। স্যার, ওরা পালানোর চেষ্টা করছে, পেছনের দরজা খোলা আছে।
রণবীর সাথে সাথে কমান্ডো টিমকে আপডেট দিলেন। যেমনই হ্যাকাররা নিজেদের মালপত্র গুটিয়ে পেছনের দরজা দিয়ে বের হলো, তারা সরাসরি নিরাপত্তা বাহিনীর বন্দুকের সামনে গিয়ে পড়ল। পরের মুহূর্তেই দেশের সব নিউজ চ্যানেলে খবর ছড়িয়ে পড়ল, বিমানবন্দরের সংকট কাটল, মাস্টারমাইন্ড গ্রেপ্তার। এটিসি কক্ষে হাততালির রোল পড়ে গেল। বড় বড় কর্মকর্তারা যারা কয়েক ঘন্টা আগেই নিখিলকে ভেতরে আসতে দেওয়ার জন্য রণবীরকে গালমন্দ করছিলেন, তারা এখন সেই ছোট ছেলেটির দিকে বিস্ময় আর শ্রদ্ধার সাথে তাকাচ্ছিলেন। নিখিল ক্লান্ত ছিল, তার চোখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু তার মন শান্তিতে ভরেছিল। সে দেখল যে জানালার বাইরে থেকে প্রথম বিমানটি নিরাপদ রানওয়েতে নামছে। সেই বিমানের হেডলাইটের আলো যখন নিখিলের মুখে পড়ল, তখন তাকে কোনো উজ্জ্বল নক্ষত্রের মতো লাগছিল। কিন্তু আসল অলৌকিক ঘটনা তো এখনও বাকি ছিল, কারণ বিশ্বকে এখনও জানতে হতো যে এই ধ্বংসলীলা আটকানোর জন্য কোনো কোটি টাকার বেতন পাওয়া ইঞ্জিনিয়ার নয়, বরং সেই ছেলেটি ছিল যাকে সমাজ আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিল। পরদিন সকালে যখন সূর্যের প্রথম সোনালি রশ্মি দিল্লির রানওয়েতে পড়ল, তখন সেই আলো কোনো নতুন আশার মতো লাগছিল। বিমানবন্দরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যে টার্মিনাল গতরাতে মৃত্যুর নীরবতা আর আতঙ্কে ডুবেছিল, সেখানে আজ জয়ের আনন্দ। টিভির ক্যামেরাম্যান, সাংবাদিক এবং বড় বড় সরকারি কর্মকর্তারা এটিসি বিল্ডিংয়ের বাইরে জমা হয়েছিলেন। সবাই সেই বেনামি জিনিয়াসের এক ঝলক দেখতে চাইছিলেন, যিনি একা হাতে আন্তর্জাতিক হ্যাকারদের নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছিলেন। ভেতরে নিখিল একটি কোণে নিজের পুরনো হার্ড ড্রাইভটি বুকে জড়িয়ে বসেছিল। তার মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল এক অদ্ভুত শান্তি। সে তখনও সেই ময়লা জামা আর ছেঁড়া চটি পরেই ছিল, যা সেই জৌলুসপূর্ণ ঘরে একদম আলাদা দেখাচ্ছিল। তখনই বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘরে ঢুকলেন। তারা এসেই রণবীর শেখাওয়াতকে জিজ্ঞেস করলেন, শেখাওয়াত সাহিব, সেই বিদেশি টিম কোথায় যাদের আপনি ডেকেছিলেন? আমাদের তাদের দেশের পক্ষ থেকে সম্মানিত করতে হবে। রণবীরের মুখে একটি গর্বিত হাসি ফুটে উঠল। তিনি ধীরে ধীরে নিখিলের হাত ধরলেন এবং তাকে সেই কর্মকর্তাদের সামনে নিয়ে এলেন। স্যার, কোনো বিদেশি টিম ছিল না, এটিই আমাদের হিরো নিখিল। রণবীরের গলায় গর্ব পরিষ্কার ফুটে উঠছিল। কর্মকর্তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে মাটিতে মাখা এই ছোট বাচ্চাটি, যার নখ কালো আর চুল উস্কো খুস্কো, সেই অসাধারণ মস্তিষ্কের মালিক। সেখানে উপস্থিত কিছু বিশেষজ্ঞ যারা গতরাতে নিখিলকে অপমান করেছিলেন, তারা লজ্জায় মাথা নিচু করে ফেললেন। মন্ত্রী মহোদয় এগিয়ে এসে নিখিলের মাথায় হাত রাখলেন। খোকা, তুমি আজ যা করেছ তার জন্য পুরো দেশ তোমার কাছে ঋণী। তুমি হাজার হাজার পরিবারকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে দিলে। বলো, তোমার কি চাই? পুরস্কার, টাকা, বাড়ি? নিখিল কিছুক্ষণের জন্য সেই সব উজ্জ্বল মুখগুলোর দিকে তাকালো। সে আবার নিজের সেই পুরনো হার্ড ড্রাইভের দিকে তাকালো, যা তাকে এই পরিচয় এনে দিয়েছিল। সাহেব, আমার টাকা চাই না। নিখিলের গলা নিচু কিন্তু স্পষ্ট ছিল। আমি শুধু চাই যেন আমাকে ময়লা কুড়ানোর জন্য পুলিশরা না পেটায়। আমি পড়াশোনা করতে চাই, কিন্তু মানুষ আমার জামা কাপড় দেখে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেয়। আমার শুধু সেই জ্ঞানটুকু চাই যা দিয়ে আমি আমার দেশের কাজে আসতে পারি। নিখিলের এই সারল্য আর তার কথাগুলো সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হৃদয়ে তীরের মতো বিঁধে গেল। যে শিশুটিকে সমাজ আবর্জনার পাশে থাকার জন্য বাধ্য করেছিল, আজ সেই সমাজের প্রাণ বাঁচানোর পরেও সে কেবল সম্মান আর শিক্ষার আবদার করছে। রণবীরের চোখে জল চলে এলো। তিনি অনুভব করলেন যে আসল আবর্জনা নিখিলের কাপড়ে নয়, বরং সেই সব মানুষের চিন্তায় ছিল যারা মানুষকে তার মর্যাদা দিয়ে বিচার করে। রণবীর সেখানেই সবার সামনে শপথ নিলেন যে তিনি নিখিলকে আর কখনো সেই ভাঙাড়ির দোকানে ফিরে যেতে দেবেন না। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড় এখনও আসা বাকি ছিল, কারণ নিখিল হ্যাকারদের সার্ভার থেকে যে তথ্য বের করেছিল, তাতে এমন একটি তথ্য লুকিয়েছিল যা দেশের ভেতরে বসে থাকা কিছু বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে দিতে চলেছিল। নিখিল হ্যাকারদের সিস্টেম থেকে যে তথ্য বের করেছিল, তা পুরো প্রশাসনের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। এটি কেবল একটি বাইরের হামলা ছিল না, বরং দেশের একটি নামী সফটওয়্যার কোম্পানির মালিক দিগ্বিজয় সিংয়ের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। সে নিজের কোম্পানির পড়ে যাওয়া শেয়ার বাঁচাতে এবং সরকারের থেকে নিরাপত্তা চুক্তির কাজ পাওয়ার জন্য এই অপরাধীদের আশ্রয় দিয়েছিল। যে ব্যক্তি নিজেকে দেশের বড় শিল্পপতি আর সমাজসেবক বলতো, তার আসল পরিচয় নিখিলের একটি এন্টার কির মাধ্যমে ফাঁস হয়ে গেল। রণবীর শেখাওয়াত সাথে সাথে ব্যবস্থা নিলেন এবং দিগ্বিজয় সিংকে তার আলিশান অফিস থেকেই হাতকড়া পরিয়ে বের করে আনা হলো। এটি ছিল কর্মের চক্র। যে আবর্জনা আর ভাঙাড়িকে দিগ্বিজয়ের কোম্পানি অকেজো মনে করে ফেলে দিয়েছিল, সেই আবর্জনা থেকে উঠে আসা একটি বাচ্চা আজ তার পুরো সাম্রাজ্য মাটিতে মিশিয়ে দিল। বিমানবন্দরের মূল হলে একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করা হলো।
নিখিল এখন আর ছেঁড়া কাপড়ে ছিল না, তাকে একটি নতুন সাদা জামা আর পরিষ্কার প্যান্ট পরানো হয়েছিল। যখন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী তাকে জাতীয় রক্ষক পদক পরিয়ে দিলেন, তখন পুরো বিমানবন্দর হাততালির শব্দে ফেটে পড়ল। সেই পাইলট আর যাত্রীদের পরিবারগুলো, যাদের প্রাণ নিখিল বাঁচিয়েছিল, তারা এগিয়ে এসে সেই ছোট্ট বাচ্চাটিকে জড়িয়ে ধরল। সরকার ঘোষণা করল যে নিখিলকে কেবল শহরের সবচেয়ে নামী স্কুলে সম্পূর্ণ স্কলারশিপ দেওয়া হবে না, বরং তাকে ন্যাশনাল সাইবার ডিফেন্স একাডেমির সবচেয়ে কম বয়সী সাম্মানিক সদস্যও করা হবে। তার জন্য একটি আলিশান বাড়ি এবং তার ভবিষ্যতে নিরাপত্তার সব ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু এই সব কিছুর মাঝে নিখিল একদম শান্ত ছিল। অনুষ্ঠানের পর যখন ভিড় কমল, সে চুপচাপ রানওয়ের ধারে রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়াল। রণবীর শেখাওয়াত তার কাছে এলেন এবং তার কাঁধে হাত রাখলেন। খোকা, আজ তোমার জন্য এই দেশের মাথা গর্বে উঁচু হয়েছে। তুমি কখনো ভেবেছিলে যে একদিন তুমি এই জায়গায় পৌঁছাবে? রণবীরের গলায় বাবার মতো স্নেহ ছিল। নিখিল নিজের পকেট থেকে সেই পুরনো ঘষে যাওয়া হার্ড ড্রাইভ বের করল এবং সেটিকে খুব আদরের সাথে দেখল। স্যার, আমি কখনো পুরস্কারের কথা ভাবিনি। আমি তো কেবল সেই তার আর কোডদের ভাষা বুঝতাম, যাদের পৃথিবী অকেজো বলতো। কাল পর্যন্ত আমি আবর্জনার মধ্যে নিজের রুটি খুঁজতাম, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে যদি মানুষের কাছে প্রতিভা থাকে আর উদ্দেশ্য সৎ হয়, তবে সে ভাঙাড়ি থেকেও নিজের ভাগ্য লিখে নিতে পারে। নিখিলের চোখে এখন জল নয়, বরং এক নতুন চমক ছিল। সে উপরে নীল আকাশের দিকে তাকালো, যেখানে একের পর এক বিমান পুরো শান আর নিরাপত্তার সাথে উড়ছিল। যে বাচ্চাটিকে সমাজ অদৃশ্য মনে করে ছেড়ে দিয়েছিল, আজ সে সেই সমাজের সবচেয়ে মজবুত ঢাল হয়ে দাঁড়িয়েছে। তার গল্প পুরো পৃথিবীকে এই শিক্ষা দিল যে প্রতিভা কখনো রাজপ্রাসাদের মুখাপেক্ষী হয় না এবং কর্ম সবসময় নিজের হিসেব বরাবর করে। যে বাচ্চাটিকে মানুষ তাড়িয়ে দিয়েছিল, আজ তারই নামের ডঙ্কা পুরো দেশে বাজছিল। নিখিল এখন কেবল একজন অনাথ বাচ্চা ছিল না, সে ছিল একটি প্রেরণা, এমন একটি নক্ষত্র যে অন্ধকার থেকে বেরিয়ে পুরো দেশের আকাশে ছড়িয়ে পড়েছিল।